সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত এই সব দিন রাত্রি উপন্যাসটির ৫০ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। শাহানাদের কলেজ আজ দুপুরবেলা ছুটি হয়ে গেল। ফার্স্ট ইয়ারের একটি মেয়ে কুমিল্লা যাচ্ছিল বাবা মার সঙ্গে। অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে ৩ দিন আগে, খবর পাওয়া গেছে আজ। সেই জন্যই ছুটি এবং শোকসভা। শোকসভায় ১ মিনিট নীরবতা পালন করা হলো। ভাইস প্রিন্সিপাল সাহেব বক্তৃতা দিলেন, যার ভাবার্থ হচ্ছে সংসার অনিত্য, জন্মিলে মরিতে হবে। ভাইস প্রিন্সিপাল সাহেবের লম্বা বক্তৃতা দেওয়ারও বদঅভ্যাস আছে। সুযোগ পেয়ে তিনি প্রায় ৫০ মিনিট কথা বললেন। খুবই বিরক্তিকর ব্যাপার। শাহানার সবচেয়ে প্রিয় বান্ধবী মিলি ফিসফিস করে বলল, আগে ছুটি হয়ে লাভটা কি হয়েছে? সেই তো 12:30 বাজিয়ে ফেলল। শাহানা বলল, এখন দেখবি লীনা আপা বক্তৃতা দেবে। সর্বনাশ হবে তাহলে। লীনা আপা ঝাড়া 2 ঘন্টা বলবে। ওদের আজ নিউ মার্কেটে যাবার কথা। লীনা আপা ডায়াসে গেলে সেটা সম্ভব হবে না। শাহানা অস্বস্তি নিয়ে অপেক্ষা করতে লাগলো। সম্ভবত আজ আপা কিছু বলবে না। ঘন ঘন ঘড়ি দেখছেন, তারও কোথাও নিশ্চয়ই যাবার কথা। হল ভর্তি ছাত্রী মুখ শুকনো করে বসে আছে। শোকসভা না হয়ে অন্য কিছু হলে এতক্ষণে স্যান্ডেল ঘষাঘষি শুরু হতো। আজ তা করা যাচ্ছে না। দুঃখী দুঃখী মুখ করে সবাই বসে আছে। শাহানার মন খারাপ করিয়ে লীনা আপা বক্তৃতা দিতে উঠলেন। কাঁপা কাঁপা গলায় বললেন, কবিগুরু রবীন্দ্রনাথের মানসী কাব্যগ্রন্থে একটি কবিতার নাম। শাহানা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সূচনা দেখি বোঝা যাচ্ছে এটা একটা লম্বা ব্যাপার হবে। অথচ যে মেয়েটি মারা গেছে তাকে এই আপা হয়তো চেনেনও না, কিন্তু কত ভালো ভালো কথা বলা হবে। এমনভাবে সবাই বলবে যেন ওই মেয়েটির মতো ভালো মেয়ে পৃথিবীতে জন্মায়নি এবং তার মৃত্যুতে সবার একটা বিরাট ক্ষতি হয়ে গেল। কোনো মানে হয়? শাহানার ওই মেয়েটির উপর রাগ লাগতে লাগলো। কি দরকার ছিল তার কুমিল্লা যাবার? শাহানা সময় কাটানোর জন্যে অন্য কিছু ভাবতে চেষ্টা করল। এই কাজটা সে খুব ভালো পারে। ক্লাসে কোনো লেকচার যখন তার পছন্দ হয় না, তখন স্যারের দিকে তাকিয়ে থেকে সম্পূর্ণ অন্য জিনিস নিয়ে চিন্তাভাবনা করতে পারে। বেশ লাগে তার। শাহানা ভাবতে লাগলো বাসায় ফিরে গিয়ে কি করবে। করার কিছুই নেই। এমন নিরানন্দ জীবন। কিছুক্ষণ পড়াশোনা, টিভি দেখা, রাত আসলে ঘুমানো, ব্যাস। দিনের পর দিন একই রুটিন। এতটুকুও ভালো লাগে না। প্রায় ইচ্ছা করে কোথাও পালিয়ে যেতে। ছেলে হয়ে জন্মালে সে নিশ্চয়ই পালিয়ে যেত। মেয়ে হয়ে পালিয়ে যাওয়াও সম্ভব না। পত্রিকা খুললেই মেয়েদের নিয়ে এমন সব আজে বাজে খবর ছাপা হয়। এসব খবর শাহানার পড়তে ভালো লাগে না। কিন্তু মা আবার বেছে বেছে সেই খবরগুলি ভাবিকে পড়ে শোনাবেন। বৌমা, শুনে যাও কি লিখেছে। মানুষ আর মানুষ নাই, জানোয়ার হয়ে গেছে। ফরিদপুরের নবগ্রামে 3 জন যুবক কর্তৃক 11 বছর বয়সী কুলসুমকে। এসব খবর কি জোরে জোরে পড়ে শোনানোর জিনিস? কিন্তু মাকে কে বলবে? যতই দিন যাচ্ছে মা ততই অন্যরকম হয়ে যাচ্ছে। কি বাজে স্বভাব যে তার হচ্ছে। অবশ্যই এখন তার মা তার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে। যে মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে তার সঙ্গে হয়তো খারাপ ব্যবহার করার নিয়ম নেই। আগে টুনিকে নিয়ে ছাদে গেলে 100 বার জবাবদিহি করতে হতো। ছাদে গিয়েছিলি কেন? দিনের মধ্যে 10 বার ছাদে যাওয়া লাগে কেন? খবরদার আর যেন না দেখি। এত বড় মেয়ে ছাদে ঘুরঘুর করবে কেন? ছাদ কি হাওয়া খাবার জায়গা? এখন মা কিছুই বলে না। কয়েকদিন আগে কলেজ থেকে ফেরবার সময় গলির মাথায় আনিস ভাইয়ের সঙ্গে দেখা। দুজনে কথা বলতে বলতে আসছে। মা ব্যাপারটা বারান্দায় দাঁড়িয়ে দেখল। এই নিয়ে কিছুই বলল না। অন্য সময় হলে 1 লক্ষ প্রশ্ন করত। কি কথা হলো আনিসের সাথে? হাত নেড়ে নেড়ে এমন কি কথা? তোকে কতবার বলবো আগ বাড়িয়ে আলাপ জমাতে যাবি না? হাসতে হাসতে দেখি ভেঙে পড়ে যাচ্ছিলি। রাস্তার মধ্যে কেন এমন হাসাহাসি? ভদ্রলোকের মেয়ে না তুই? বিয়ে ঠিক হয়ে যাবার কিছু ভালো দিকও আছে।
স্বাধীনতা আসে। কতদিন থাকবে এই স্বাধীনতা কে জানে। বিয়ের পর কি হবে এসব নিয়ে শাহানা কখনো ভাবে না, ভাবতে ভালো লাগে না। যা হবার হোক, তখন দেখা যাবে। তবে শাহানা নিশ্চিত যে লোকটির সঙ্গে তার বিয়ে হবে সে ভালোই হবে, ছ্যাবলা ধরনের হবে না। সেরকম হলে শাহানার সঙ্গে বারবার দেখা করত, চিড়িয়াখানায় নিয়ে যেতে চাইতো, চাইনিজে নিয়ে যেত, প্রেম প্রেম একটা খেলা চলত। সবকিছু ঠিকঠাক করবার পর প্রেমের অভিনয়। এ ছেলে এসব কিছুই করেনি। এই একটি কারণে শাহানা তার উপর কৃতজ্ঞ। শাহানা ঠিক করে রেখেছে বিয়ের প্রথম রাতে এজন্যে সে তার স্বামীকে ধন্যবাদ দেবে। ওদের বাড়ি থেকে একবার বিরাট এক গাড়ি এসে উপস্থিত। বাচ্চারা সবাই চিড়িয়াখানায় যাবে। তাদের ইচ্ছা শাহানাকে নিয়ে যেতে। শাহানা কি পারবে যেতে? তার যাবার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। মার জন্যে যেতে হলো, সাজসজ্জা করতে হলো, চুল বাঁধতে হলো। শাহানা ধরেই নিয়েছিল চিড়িয়াখানাটা উপলক্ষ মাত্র, আসলে ও তার সঙ্গে ঘুরতে টুরতে চায়। কিন্তু ও ছিল না, বাচ্চারাই গিয়েছে দল বেঁধে। মাঝে মাঝে শাহানার মনে হয় ওর মধ্যে শাহানার প্রতি একটা অবহেলার ভাব আছে। নয়তো বিয়ে 6 মাস পিছিয়ে দেবার প্রস্তাবে ছেলের আত্মীয় স্বজনরা কেউ রাজি হলো না, কিন্তু ছেলে রাজি হয়ে সবাইকে রাজি করালো। এসব খবর অবশ্য খিলগার মামার কাছ থেকে পাওয়া। তার সব খবর বিশ্বাসযোগ্য নয়, তিনি বানিয়ে বানিয়ে প্রচুর কথা বলেন। লীনা আপার বক্তৃতা প্রায় শেষ পর্যায়ে। তিনি আধ ঘন্টা বক্তৃতা দিলেন, চিবিয়ে চিবিয়ে কথা। 2 মিনিট পর পর রবীন্দ্রনাথ এই বলেছেন, মহামতি বালজাক এই বলেছেন। আগে জানলে কে আসতো শোকসভায়। শাহানার বাসায় ফিরতে ফিরতে 3টা বেজে গেল। বাসায় কেউ নেই, শুধু শফিক বসে আছে বসার ঘরে। ওরা কোথায় ভাইয়া? খিলগায়। তুমি আজ এত সকাল সকাল যে? এসে পড়লাম একটু আগে আগে। শরীর খারাপ নাকি? না, শরীর ভালোই আছে। আজ আমাদেরও সকাল সকাল ছুটি হয়েছে। ফার্স্ট ইয়ারের একটা মেয়ে মারা গেছে, এজন্যে ছুটি। কিভাবে মারা গেল? জানি না, অ্যাক্সিডেন্ট না কি যেন হয়েছিল। শাহানা কাপড় বদলাতে গেল। বাড়িটা ফাঁকা বলেই কেমন অচেনা লাগছে, মনে হচ্ছে অন্য কোনো মানুষের বাড়ি। আর খিলগায়ে যখন গেছে তখন রাত 10টা-11টার আগে ফিরবে না। শাহানার দারুণ মন খারাপ হয়ে গেল। শাহানা, শাহানা। কি ভাইয়া? চা বানাতে পারিস? পারবো না কেন? তুমি আমাকে কি ভাবো? 1 কাপ চা বানা। শাহানা অত্যন্ত উৎসাহে চা বানাতে গেল। রান্নাঘরে যাবার সে কোনো সুযোগ পায় না। মনোয়ারার কঠিন নিষেধ আছে, বিয়ের আগে রান্নাঘরে যাওয়া যাবে না। আগুনের আঁচে গায়ের রং নষ্ট হয়। রান্নাবান্না যা শেখার বিয়ের পর শিখলেই হবে। শফিক চায়ের কাপ নিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। শাহানা এলো তার পিছু পিছু। তোর গোলাপ গাছে অনেক ফুল ফুটেছে রে শাহানা। শাহানা হাসল। গাছের প্রসঙ্গে কেউ কোনো কথা বললেই শাহানার বড় ভালো লাগে। তোর গাছগুলি তুই শ্বশুরবাড়ি নিয়ে যাবি নাকি আমাদের জন্যে রেখে যাবি? কি যে তুমি বলো ভাইয়া। শাহানার লজ্জা করতে লাগলো। ভাইয়া গম্ভীর ধরনের মানুষ, ঠাট্টা তামাশা কখনো করে না। কিন্তু শাহানা লক্ষ্য করেছে বিয়ের প্রসঙ্গে সে মাঝে মাঝে হালকা কথাবার্তা বলে। কয়েকদিন আগে তারা খেতে বসেছে, খাবার তেমন কিছু নেই। ভাইয়া হঠাৎ বলল, এত বড় লোকের স্ত্রী একজন খেতে বসেছে, আর এই খাওয়া? শাহানার লজ্জায় মরে যাবার মতো অবস্থা। সবাই খুব হাসাহাসি করল। বাবার হাসি তো আর থামেই না। শেষটায় বিষম খেয়ে ফেললেন। আজ শফিকের মুখ অন্ধকার হয়ে আছে। একটু আগে সে ঠাট্টা করেছে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে তার মন পড়ে আছে অন্য কোথাও। শফিক বলল, তোর ভাবি কখন আসে? 5টার মধ্যে এসে পড়ে,
4টা পর্যন্ত অফিস, ওদের গাড়ি এসে দিয়ে যায়। গাড়ি এসে দিয়ে যায়? জানতাম না তো, আমাকে তো কিছু বলেনি। এই মাস থেকেই নিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে। শাহানার মনে হলো শফিক আরও গম্ভীর হয়ে গেছে। এতে তো খুশি হবার কথা, গম্ভীর হবে কেন? শাহানা বলল, ভাইয়া আমি একটু ঘুরে আসি। কোথায় যাবি? ছাদে। ছাদ ফাঁকা। শাহানার মনে হচ্ছিল আনিস ভাইকে তার ঘরে পাওয়া যাবে, কিন্তু ঘর তালাবন্ধ। কাপড় শুকোবার দড়িতে ধবধবে সাদা রঙের কয়েকটা কবুতর। এদের পোষ মানানো হচ্ছে, ম্যাজিকে লাগবে। শাহানা কবুতরের খাঁচায় হাত রাখতেই একটি কবুতর ঘাড় বাঁকিয়ে তার হাতে ঠোকর দিল। এই বুঝি পোষমানা কবুতরের নমুনা। শাহানা একা একা ছাদে হাঁটতে লাগলো। শীত লাগছে, ঠান্ডা বাতাস দিচ্ছে। কেমন মন খারাপ করিয়ে দেবার মতো একটা সন্ধ্যা নামছে। কোনো রকম কারণ ছাড়াই শাহানার চোখ ভিজে উঠতে শুরু করেছে। খাঁচার কবুতরগুলি আগ্রহ নিয়ে তাকে দেখছে। ছাদ থেকেই দেখা গেল রফিক আসছে। সে 4 দিনের জন্যে যশোর গিয়েছিল। কেন গিয়েছিল কাউকে বলে যায়নি। চাকরির কোনো ব্যাপারে হবে বোধহয়। আজকাল চাকরির ব্যাপারে সে কারো সঙ্গে কথা বলে না। শাহানা নিচে নেমে এলো। রফিক তার দিকে তাকিয়ে হাসল। কেমন রোগা লাগছে রফিককে। কেমন আছেন শাহানা বেগম? ভালো আছি, তুমি কেমন? ভালোই। কেমন খুশি খুশি লাগছে তোমাকে? চাকরি টাকরি কিছু হয়েছে? না, আমার ওইসব হবে না। বিজনেস করব ঠিক করেছি। বাসায় কেউ নাই নাকি? না, খিলগায়ে গেছে, ভাবি এখনো ফেরেনি। চট করে চা বানা, খুব কড়া করে। হাই পাওয়ার্ড টি দরকার। কেউ কি আমার খোঁজ করেছিল? না, কারোর খোঁজ করার কথা? হুম। নীলু আজও ফিরতে দেরি করছে। সন্ধ্যা মিলিয়ে গেছে, 6:30 বাজে। এতটা দেরি করার কথা না। শফিক শাহানাকে বলল, তোর ভাবি কি দেরি হবার কথা কিছু বলে গেছে? না। প্রায় কি সন্ধ্যা পার করিয়ে আসে? না। বিনাদের বাসা থেকে অফিসে একটা টেলিফোন করে দেখব? দরকার নেই। শাহানা বলল, আরেক কাপ চা বানিয়ে দেব ভাইয়া? না। শফিকের সিগারেট শেষ হয়ে গিয়েছে। কোনো কাজের মানুষ নেই বাড়িতে। রফিককে বললে সে এনে দেবে, কিন্তু বলতে ইচ্ছা করল না। শফিক নিজেই চাদর গায়ে দিয়ে বেরুল। শাহানা বলল, কোথায় যাচ্ছ ভাইয়া? সিগারেট কিনব। আমিও আসি তোমার সাথে? আয়। সারাটা পথ শাহানা কথা বলতে বলতে যাচ্ছে। শফিক হাঁটছে অন্যমনস্ক ভঙ্গিতে। শাহানা কি বলছে কানে যাচ্ছে কিনা সন্দেহ। সে অবশ্যই হ্যাঁ হু করে যাচ্ছে। ভাবির সঙ্গে তুমিও চলে যাও না কেন সুইডেনে? সে যা অ্যালাউয়েন্স পাবে তাতে তোমরা দুজন দিব্যি থাকতে পারবে। আমরা রাখবো টুনিকে, কোনোই অসুবিধা হবে না। তাছাড়া টুনি তো রাতে থাকে বাবার সাথে। তোমাদের জন্যে সে খুব কাঁদবে টাঁদবে বলে মনে হয় না। আসবার সময় তার জন্যে এক গাদা খেলনা নিয়ে আসবে। শোনো ভাইয়া, বিদেশে ডল হাউস বলে একটা খেলনা পাওয়া যায়। যা সুন্দর, চমৎকার একটা বাড়ি। সব রকম আসবাবপত্র আছে, এমনকি বাথরুমে বেসিন কমোড সব আছে। ওই একটা নিয়ে আসবে। শফিকের মনে হলো শাহানা মানসিক দিক দিয়ে এখনো বড় হয়নি, ছোটই রয়ে গেছে। হুট করে তার বিয়ে ঠিক করাটা বোধহয় ভালো হয়নি। মানসিক প্রস্তুতির জন্যে সময় দেয়া দরকার ছিল। ভাইয়া, সিগারেট কিনে কি তুমি বাসায় চলে আসবে? হ্যাঁ, কেন? চলো না, ওই বাস স্ট্যান্ড পর্যন্ত যাই। সেখানে কি? ভাবির মাইক্রোবাস সেখানে থামে। ভাবি বাস থেকে নেমেই আমাদের দেখবে, খুব অবাক হবে। যাবে ভাইয়া?
চল যাই। দুজনে হাঁটতে শুরু করলো। শাহানা মৃদু স্বরে বলল, তোমাকে একটা গোপন খবর দিতে পারি ভাইয়া। কি খবর? খুবই গোপন, কাউকে কিন্তু বলতে পারবে না। গোপন খবর হলে না বলাই ভালো। গোপন খবর তো বলে দেওয়ার জন্যে না। শাহানা চুপ করে গেল। ভাইয়ার সঙ্গে অন্য কোনো মানুষের কোনো মিল নেই। অন্য কেউ হলে বলতো, কাউকে বলবো না, খবরটা কি বল। ভাইয়া সেটা বলবে না। শাহানার খুব ইচ্ছা করছে খবরটা বলে। ভাবি 1700 টাকা দিয়ে একটা ঘড়ি কিনেছে শফিকের জন্যে। ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে সেটা শফিককে দেয়া হবে, এই হচ্ছে খবর। ঘড়ি কেনার সময় নীলু শাহানাকে নিয়ে গিয়েছিল। শাহানা অবাক হয়ে বলেছে, এত দাম দিয়ে ঘড়ি কিনবে? নীলু লাজুক হেসে বলেছে, ওকে ভালো কিছু দিতে চাই। কিন্তু ভাইয়া তো তোমাকে কখনো কিছু দেয় টায় না। কোত্থেকে দেবে? ওর কি টাকা আছে? টাকা থাকলেও দিত না। এসব দিকে তার কোনো নজরই নেই। কথাটা খুবই সত্যি। গত ম্যারেজ অ্যানিভার্সারিতে নীলু দুপুরবেলা শফিকের অফিসে উপস্থিত হলো। শফিক অবাক হয়ে বলল, কি ব্যাপার তুমি? নীলু হেসে বলেছে, এমনি দেখতে এলাম, কি করছো? শুধু শুধু আসবে কেন? নিশ্চয়ই কোনো কাজ আছে। টুনিকে কার কাছে রেখে এসেছ? কার কাছে আর রাখবো? মার কাছে। তুমি কি আজ ছুটি নিতে পারো? কেন? খিদে লেগেছে খুব। কোনো একটা রেস্টুরেন্টে বসে লাঞ্চ খাওয়া যেত। আজকের তারিখটা তোমার মনে নেই, তাই না? তারা প্রায় আধ ঘন্টার মতো দাঁড়িয়ে রইল। নীলুর বাস এলো না। শফিক বলল, চল যাই, ঠান্ডা লাগছে। একটু দাঁড়াও ভাইয়া, এসে পড়বে। শফিক কোনো জবাব না দিয়ে হাঁটতে শুরু করল। শাহানা বলল, আর একটুখানি থাকি না ভাইয়া, আমার মনে হচ্ছে 5-10 মিনিটের মধ্যে এসে পড়বে। আসুক, দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। নীলু এলো 9টার একটু আগে। তাদের এক কলিগ অফিস ছুটির আগে আগে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছিল। অফিসের মিনি বাসে করে তাকে শেরেবাংলা হাসপাতালে নেওয়া হয়েছে। অন্য সবাইও গিয়েছে সেখানে। ডাক্তাররা বললেন হার্ট অ্যাটাক। ভদ্রলোকের এখনও জ্ঞান ফেরেনি। তার স্ত্রী এবং 2টি ছেলে হাসপাতালে এসে খুব কান্নাকাটি করছে। শফিক কোনো রকম উৎসাহ দেখালো না। ঠান্ডা গলায় বলল, খবর তো দেবে। কিভাবে দেব খবরটা? সারাক্ষণ তো হাসপাতালে ছিলাম। তুমি তো হাসপাতালে থেকে কিছু করতে পারছিলে না, শুধু শুধু আমাদেরকে দুশ্চিন্তায় ফেললে। একজন কলিগের এত বড় দুঃসময়ে আমি যাব না? শফিক গম্ভীর গলায় বলল, তর্ক পরে করবে, এখন দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায় কিনা। রান্নাবান্না কিছুই তো হয়নি। নীলুর প্রচণ্ড মাথা ধরেছিল। সে মাথা ধরা নিয়েই রান্নাঘরে ঢুকল। শাশুড়ি খাওয়া দাওয়া শেষ করে ফিরবেন কিনা কে জানে। দুপুরের তরকারি কিছুই নেই। রাতের বেলার জন্যে কি রাঁধবে নীলু ভেবে পেল না। রফিককে ডিম কিনে আনার জন্যে পাঠাতে হবে। রফিক ঘর অন্ধকার করে শুয়ে আছে। নীলু ডাকতেই সে ক্লান্ত স্বরে বলল, ভাবি, আমার জ্বর, হঠাৎ করে জ্বর এসে গেছে। বিশ্বাস না হলে কপালে হাত দিয়ে দেখো। নীলু আনিসের খোঁজে ছাদে গেল। আনিস ছিল না। নীলু ফিরে এলো মন খারাপ করে। ডাল ভাতই খেতে হবে। রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করছে না, খুব ক্লান্তি লাগছে। নীলু শাহানাকে ডেকে বলল, তুমি রফিকের পাশে বসো, মাথায় হাত টাত বুলিয়ে দাও, ওর জ্বর। শাহানার ইচ্ছা করছিল নীলুর সঙ্গে গল্প টল্প করে, কিন্তু সে গেল রফিকের ঘরে। জ্বরে সত্যি সত্যি রফিকের গা পুড়ে যাচ্ছে। শাহানা বলল, চুল টেনে দিব? রফিক বলল, চুল ধরে টানাটানি করার কোনো দরকার নাই,
তুই নিজের কাজে যা। জ্বরের সময় কোনো একটা কথা কানে গেলে সেটা মাথার মধ্যে ঘুরতে থাকে। চুল টানার ব্যাপারটা রফিকের মাথায় ঘুরতে লাগলো। তার মনে হতে লাগলো ৩-৪ জন অল্প বয়সী মেয়ে একঘেয়ে গলায় তার কানের কাছে চেঁচাচ্ছে, চুল টানা বিবিয়ানা, সাহেব বাবুর বৈঠকখানা, সাহেব বলেছে যেতে, পান সুপারি খেতে, পানের ভেতর মৌরি বাটা, স্ক্রুপের চাবি আটা, চুল টানা বিবিয়ানা, চুল টানা বিবিয়ানা। হোসেন সাহেবরা এলেন রাত ১১টায়। সে সময় রফিকের মাথায় পানি ঢালা হচ্ছে। গ্রিন ফার্মেসির ডাক্তার অজয় বাবু চিন্তিত মুখে বসার ঘরে বসে আছেন। আনিস আছে, রশিদ সাহেব আছেন। জ্বর উঠেছে ১০৫ পর্যন্ত। রফিক বিড়বিড় করে ছড়া জাতীয় কি যেন বলছে। শাহানার বুক ধরফর করছে। এ কি কাণ্ড! সুস্থ মানুষ এসে চা খেলো, গোসল করলো, আর ঘণ্টা দেড়েকের মধ্যে আকাশ পাতাল জ্বর। মনোয়ারা কাঁদতে শুরু করলেন। হোসেন সাহেবের মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেল। অজয়বাবু বললেন, ভয়ের কিছু নাই, জ্বর রেমিশন হবে, অস্থির হবার কিছু নাই। রাত ৩টার দিকে রফিকের জ্বর অনেকখানি কমল। সে উঠে বসে সহজ স্বরে বলল, কিছু খেতে টেতে দাও ভাবি, মুড়ি ভেজে আনো ঝাল করে। নীলু ঘুমোতে গেল রাত ৪টার দিকে। শফিক তখনও জেগে আছে। নীলু ক্লান্ত স্বরে বলল, ঘুমোবে না? রাত তো বেশি বাকি নেই, ঘুমিয়ে কি হবে? আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, শুয়ে পড়ো। নীলু শুয়ে পড়ল। টুনি আজ তাদের সঙ্গে ঘুমিয়েছে। অনেক বড় হয়ে গেছে মেয়েটা, দেখতে দেখতে কেমন বড় হয়ে যাচ্ছে। নীলু টুনিকে বুকের কাছে টেনে আনলো। টুনি ঘুমের মধ্যেই মাকে জড়িয়ে ধরল। হাহা, সারাদিন দেখা হয়নি মেয়েটিকে। ঠিকমতো খাওয়া দাওয়া করেছে কিনা কে জানে। কেমন রোগা রোগা লাগছে হাত পা। কপালের কাছে লাল একটা দাগ ফুলে উঠেছে। পড়ে গিয়ে নিশ্চয়ই ব্যথা পেয়েছে। নীলু চুমু খেলো কপালের কাটা দাগে। শফিক বাতি নিভিয়ে ঘুমোতে এলো। নীলু বলল, টুনি কেমন ব্যথা পেয়েছে দেখেছ? কপাল ফুলে উঠেছে। শফিক কিছু বলল না। নীলু বলল, আর একটু হলে চোখে লাগতো। যাদের বাবা মা দুজনেই ব্যস্ত, তাদের ছেলেমেয়েরা অবহেলার মধ্যে বড় হবে। এটা নিয়ে দুঃখ করা ঠিক না, তুমি ঘুমাও। নীলু মৃদু স্বরে বলল, আমার চাকরিটা তোমার পছন্দ না, তাই না? শফিক চুপ করে রইল। বলো, তোমার কি ইচ্ছা না আমি চাকরি করি? শফিক শান্ত স্বরে বলল, আমার কাছে মনে হয় পরিবারের প্রতি মেয়েদের দায়িত্ব অনেক বেশি। সেই দায়িত্ব আমি পালন করছি না। রাত দুপুরে এই নিয়ে তর্ক করতে ভালো লাগছে না। তর্ক না, তোমার মতামতটা শুনি। মতামত তো দিলাম। টুনি বড় হচ্ছে অযত্নে, অবহেলায়, যার ফলশ্রুতি হিসেবে তার মানসিক বিকাশ অন্য সব শিশুদের মতো হবে না। টুনির মানসিক বিকাশ হচ্ছে না? আমি ইন জেনারেল বলছি। চাকরিজীবী মহিলার কাছে ঘর সংসারের চেয়ে তাদের ক্যারিয়ারই প্রধান হয়ে দাঁড়ায়। অফিসের একজন কলিগের অসুস্থতা তার কাছে বিরাট ব্যাপার বলে মনে হয়। যেমন তোমার উদাহরণটাই ধরা যাক। আমার কি উদাহরণ? সুইডেনের ব্যাপারটাই তুমি কিরকম উল্লসিত হয়ে উঠলে। একবারও ভাবলে না এই ৬ মাস টুনি কিভাবে থাকবে? ভাবিনি। তোমাকে কে বলল? ভাবলেও সেটাকে তেমন গুরুত্ব দাওনি। পাসপোর্ট করা, এই করা, সেই করাতেই তুমি ব্যস্ত। তুমি চাও না আমি যাই? শফিক জবাব দিল না। বলো, তুমি চাও না? না। চাকরি করি তাও চাও না? আমি না চাইলেই তুমি ছেড়ে দেবে? তা পারবে না। একবার যখন ঢুকেছ সেখান থেকে কিছুতেই বেরোতে পারবে না। সংসার যদি ভেসেও যায় তাতেও না। এতটা নিশ্চিত হয়ে কথা বলছো কিভাবে?
নিশ্চিত হয়ে বলছি, কারণ আমি জানি যে মেয়ে চাকরি করে সে কিছু পরিমাণে স্বাধীন। সেই স্বাধীনতা কোনো মেয়েই ছাড়বে না। সে সংসার ছেড়ে দেবে, কিন্তু স্বাধীনতা ছাড়বে না। মেয়েরা স্বাধীন হোক, সেটা তুমি চাও না? শফিক বলল, যথেষ্ট তর্ক হয়েছে, এখন ঘুমোতে যাও। নীলু ঘুমোতে পারল না। কিছুক্ষণের মধ্যে ফজরের আজান শোনা গেল। শুরু হচ্ছে আরেকটি দিন। এই দিন অন্য সব দিনের মতো নয়, এটি একটি বিশেষ দিন। এই দিনে 7 বছর আগে তাদের বিয়ে হয়েছিল।